শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামানী জি। আজকে আমরা মূলত দেশের ব্যাংকিং খাত নিয়ে আলাপ করতে চাই। কোন বিষয়গুলো ব্যাংকিং খাতকে চাপের মধ্যে রেখেছে, কেন ব্যাংকিং খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, কি করলে আসলে এই খাত উত্তরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, সেসব বিষয়ে আজকে আলাপ করব। ব্যাংকের মন্দাকাল আজকে আমাদের আলাপের বিষয়। আর এ প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ফারুক মঈনুদ্দিন, ভাইস চেয়ারপারসন ব্র্যাক ব্যাংক, এবং সেই সঙ্গে রয়েছেন শফিকুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক SIBL। দুজনকে স্বাগত আমাদের আজকের আলাপে, আজকের আয়োজনে। যে বিষয়টির কথা বলছিলাম, যে দেশের ব্যাংক খাত এক ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এরকম আলাপ আমরা প্রায় করে থাকি। তো মানে একটু স্পেসিফিক যদি জানতে চাই যে আসলে কোন কোন বিষয়গুলো আসলে এই মুহূর্তে দেশের ব্যাংক খাতকে চাপের মধ্যে বা সংকটের মধ্যে রেখেছে বা রাখছে। মানে আমরা তো একটা বিষয় তো লক্ষ্য করি যে ব্যাংক যে টাকাটা ল্যান্ডিং করে সেই টাকাটা ব্যাংক ফেরত আনতে চায়, কিন্তু কোনো না কোনোভাবে সেটি ঠিকভাবে হচ্ছে না, ফাংশন করছে না। মানে এটি কি ব্যাংকিং খাতের জন্য একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে কিনা দেশে? ফারুক ভাই, আলাপটা যদি আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ। ব্যাংকিং খাত যে সংকটের মধ্যে যাচ্ছে, এটি আজকে একেবারে নতুন বিষয় নয়। আমি যতদিন ধরে মোটামুটি আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে আসি, এই একটি বিষয় নিয়ে সবসময় আমার আশা হয় আপনারা ডাকেন, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা ক্রমাগত কথা বলে আসছি বিভিন্ন সময়ে, বিভিন্ন সরকারের সময়ে এই কথাগুলো বলে আসছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান উন্নতি আসলে দেখতে পাইনি। বরং আমরা দেখতে পেয়েছি ব্যাংকিং খাতের দুর্বলতা ঘনীভূত হয়েছে, সংকট ঘনীভূত হয়েছে, এবং এগুলোকে দূর করার জন্য কিংবা উন্নত করার জন্য কোনো দৃশ্যমান ব্যবস্থা কখনোই নেওয়া হয়নি, যেটা আমাদের সবসময় আশা ছিল। সরকার হোক, নিয়ন্ত্রক সংস্থা হোক, যারাই হোক, তারা এই ব্যাপারে সত্যিকার কার্যকর ভূমিকা গ্রহণ করবেন। সেটা দুর্ভাগ্যজনকভাবে এটা হয়নি বলে আজকে এতদিন পর আমরা সেই আলাপটাই করতে আমরা সেই আলাপ করছি। আজকে নয়, বহুদিন ধরে করে আসছি, কিন্তু করতেই হচ্ছে। এবং আমরা একই কথা বলি যে আপনি একই কথা জিজ্ঞেস করবেন, আমিও একই কথায় জবাব দিব, কারণ কোনো উন্নতি ঘটেনি। সুতরাং আমরা এগুলো কথাগুলো বলেই যাব। একটিমাত্র ভরসা এখন বলতে পারি, সেটা হচ্ছে একটা নতুন নির্বাচিত সরকার এসছেন, তাদের কিছু বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কিছু মনোভাব, তাদের কিছু পলিসি মনে হচ্ছে যে তারা হয়তো কিছু করতে চাইবেন। এখন কতটুকু করতে চাইবেন সেটা এখনো বলার সময় আসেনি, তবে আমরা আশা করে বসে থাকতে পারি। হ্যাঁ, সেটি যদি একটু প্রসঙ্গ ধরে দেই, যে আজকে একটি পরিসংখ্যান দেখছিলাম যে যুদ্ধবিধ্বস্ত যে ইউক্রেন, খেলাপির দিক থেকে তারা হচ্ছে বিশ্বের শীর্ষে, প্রায় 37% প্লাস। আর তারপরই হচ্ছে অবস্থান হচ্ছে খেলাপি বাংলাদেশের, সেটি হচ্ছে 32 কিছু প্লাস হবে আর কি। তো সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে তার মধ্যেও বাংলাদেশ খেলাপির হারে শীর্ষে। মানে এই পেছনে তো আমরা দেখি যে ঋণ ব্যবস্থাপনা এক ধরনের দুর্বলতা, রাজনৈতিক প্রভাব, ঋণাদায় ব্যর্থতা, এতে করে উদ্বেগটা আসলে বেড়েই চলছে এই বিষয়টা নিয়ে। সে কারণেই আসলে আলাপের অবতারণা। এখন আমরা দেখলাম যে খেলাপি ঋণের যে প্রবণতা বা হার, সেটি কমানোর জন্য বিশেষ এক ধরনের এক্সিট ব্যবস্থাপনা নিয়ে এসেছে সেন্ট্রাল ব্যাংক। সেটি কতটা আসলে ফাংশন করবে নতুন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাচ্ছি আমরা? দেখেন, আসলে যে এক্সিট পলিসিটা নেওয়া হয়েছে খুবই রিসেন্টলি, সম্ভবত 2 জুলাই, কিন্তু এটা কিন্তু একেবারে নতুন নয়। এটা 2022 সাল থেকে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি ছিল। বিভিন্ন ব্যাংক, শুধু বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসির আগেও বিভিন্ন ব্যাংক তারা তাদের নিজেদের মতো নিজস্ব ব্যবস্থাপনায়, তাদের সক্রিয় উদ্যোগে তারা কিছু এক্সিট দিচ্ছিলেন, কিছু ইন্টারেস্ট মৌকুফ করে, যেটা আয় খাতে নেওয়া হয়নি, এরকম ইন্টারেস্ট মৌকুফ করে তারা ব্যাংকগুলোকে দিয়ে আসছিলেন। সুতরাং এটা নতুন কোনো ব্যবস্থা নয়, বরং এটি সেন্ট্রাল ব্যাংক এইবার যেটা করলো সেটা আগের কমপক্ষে 3 থেকে 4টে সার্কুলার তাদের ছিল 2022 সাল থেকে শুরু করে। সুতরাং এটিকে আরেকটু আপনার কি বলবো, আরেকটু ওপেন করা হয়েছে, এবং হয়তো কিছু নতুন ব্যাখ্যা দেওয়া হয়েছে। আগেরগুলো ছিল এককালীন এক্সিটের কথা না বলেও তারা ওখানে লম্বা সময় রিশিডিউল করে ইত্যাদি ইত্যাদি, তারা একটা সময় বেঁধে দিয়েছিলেন, 1 বছর 2 বছর ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবার যেটা হচ্ছে এককালীন এক্সিট, এই বিষয়টি যে নতুন নয় বটে, তবে এককালীন এক্সিটটা ছিল। এখানে কিছু প্রশ্ন আমার আছে। এফজিটি আমার আশা যে এই বিষয়গুলোকে আর একটু খোলাসা করা হবে। যেমন মনে করেন, একটি ওখানে এই কথাটি বলা নেই নতুন নীতিমালায়, যারা এককালীন এক্সিট নেবে ব্যাংকের ইন্টারেস্ট মৌকুফ ইত্যাদি নিয়ে, তারা পরবর্তীতে ব্যাংক থেকে পরবর্তী সময় ব্যাংক থেকে ঋণ চাইতে পারবেন কিনা, চাইতে পারলে তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করা হবে,
এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা সবচেয়ে উদ্বেগের যেটা বিষয় সেটা আমি মনে করি সেটি হচ্ছে এই যে বলা হচ্ছে যে সুদ মওকুফ করে শুধু আসল আসলটা দেওয়া, এইখানে কিন্তু আবার আসলের আপনার একটা ডেফিনেশন ঠিক করে দেওয়া উচিত। কারণ ব্যাংকের আসল কোনটা, গ্রাহকের চিন্তায় গ্রাহকের ভাবনায় এক ধরনের আসল থাকে, ব্যাংকের আসল কিন্তু অন্যরকম। গ্রাহক ভাবে আমি 10 লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম, আমি তার থেকে 5 লক্ষ টাকা অ্যাডজাস্ট করে দিয়েছি, আর ব্যাংক আবার ব্যাংক প্রতি কোয়ার্টারে এখানে ইন্টারেস্ট অ্যাপ্লাই করেছে, সেটা ইনকামে নিয়ে গেছে, তারা এটার উপর ট্যাক্স দিয়েছে, তারা ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং ব্যাংকে তো যখন প্রতি ত্রৈমাসিকে সুদটা যোগ হয় সেটা কিন্তু আসল হয়ে যাচ্ছে। গ্রাহক কিন্তু এই ব্যাপারে ওয়াকেবহাল অথবা ওয়াকেবহাল নয়, এই বিষয়টা কিন্তু খোলাসা করা উচিত। তা না হলে কি হবে, এই যে আসল কোনটা সুদ কোনটা এটার চক্করে আমাদের যারা মানে অসাধু খেলাপি আছেন তারা কিন্তু নতুন একটা বাহানা পেয়ে যাবেন যে এইটা নিয়ে এই নতুন একটা বিতর্ক তৈরি করতে পারেন। আমার মনে হয় যে ব্যাংকারদেরকে এই বিতর্ক থেকে মুক্ত রাখার জন্য আমার মনে হয় এখানেও কিন্তু বিষয়টিকে পরিষ্কার করা উচিত। ফারুক ভাইয়ের প্রশ্ন রয়েছে, এই বিষয়ে আমি আসবো। শফিকুর রহমান, আপনার কাছে আসতে চাই। জি, এই প্রশ্নটার মানে এক্সিট পলিসি নিয়ে আপনার মন্তব্যটা জেনে আমার প্রশ্নটা করবো আর কি। ওকে, কতটুকু ফাংশন করবে বলে আশাবাদী? থ্যাংক ইউ। আমি ফারুক মুহিউদ্দিন সাহেবের কথা সূত্র ধরেই বলছি, কারণ এই প্রশ্নটা আমারও। কারণ ব্যাংকের আসল কোনটা, আসলে ব্যাংকের কাছে একটা অঙ্ক হলো আসল, আর ঋণ গ্রহীতার কাছে একটা অঙ্ক আসল। উনি একটা এক্সাম্পল দিলেন যে 10 লাখ টাকা ঋণ নিয়েছে, সে 5 লাখ টাকা ফেরত দিয়েছে, তাহলে মানে ঋণ গ্রহীতার কাছে বা বড়োয়ারের কাছে তার হিসাবে 5 লাখ টাকাই আমার আসল বাকি আছে। আর ব্যাংকের হিসাবে দেখা যাচ্ছে যে প্রতি কোয়ার্টারে ইন্টারেস্ট অ্যাপ্লাই হচ্ছে। ইন্টারেস্টটা যদি সে সার্ভিস না করে তাহলে এটা কিন্তু এন্ড অফ দি কোয়ার্টারে এটা গিয়ে প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হয়ে এটা আবার প্রিন্সিপাল হয়ে যাচ্ছে, এটার উপরে আবার ইন্টারেস্ট হচ্ছে। তো সুতরাং এই আসল দুই আসলের মধ্যে কিন্তু এটা বিশাল একটা ফারাক থেকে যাচ্ছে, এবং আনস্ক্রুপুলাস বড়োয়ার যারা আছে তারা কিন্তু এই সুযোগটাই তারা নেবে। তারা সবসময় এই সুযোগটাই নেয়, 1 নাম্বার। 2 নাম্বার হলো, আর এই যে এক্সিট পলিসিটা কিন্তু আসলে সত্যি কথাই বলছেন উনি, যে এটা কিন্তু নতুন কিছু না। তবে নতুন বলতে ওনারা এবার একটু ফর্মালাইজ করে ওনারা বলতে চাচ্ছেন যে এককালীন টাকাটা দিয়ে দিলে, তো এই পলিসির আওতায় বা আমাদের যে সমস্যাটা আমাদেরকে কুড়ি করে খাচ্ছে। আপনি বললেন সার্ক কান্ট্রিতে না, আমি বলবো দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যেই আমরা বোধহয় ঋণ খেলাপির শীর্ষে। এটা যদিও 32 বা 33% বলা হচ্ছে, কিন্তু সেটাও বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দিয়ে টিয়ে অ্যাকচুয়ালি আমার হিসাবে প্রায় মানে আমরা যদি সত্যিকারের হিসাব করি, এটা আমার মনে হয়, কি বলেন ফারুক ভাই, এটা 40% প্লাস অফকোর্স 40%, নিয়ারলি 40% হয়ে যাবে। কারণ আমার যে রাইট অফ করা অ্যামাউন্টগুলো যদি ধরি, প্লাস আমার মামলা করে যেগুলোকে স্টে করে রাখা হয়েছে, সব কিছু মিলিয়ে নিয়ারলি 40%। আরও কিছু আমরা কার্পেটের নিচে আমরা এখনো রেখে দিয়েছি, যেটা অবলোপন করে রাখা হয়। অবলোপন ছাড়াও আমরা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দিয়ে এটাকে মানে খেলাপি না দেখিয়ে সবকিছু মিলিয়ে 40%, নিয়ারলি 40%-এর মতো হবে। তো একটা দেশের পুরা ঋণের, যদি আমাদের দেশের ঋণের পরিমাণ যদি আমি ভুল না করে থাকি 18 লক্ষ বা 19 লক্ষ কোটি টাকার মতন হবে। এর মধ্যে যদি আপনার 40%ই যদি আমার খেলাপি হয়ে যায়, তাহলে আমি কি ব্যাংকিং করছি আমরা? শফিক ভাই, তাহলে তো প্রশ্ন এসে যায়, তাহলে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আপনারা ছিলেন তাদের দায় কতটা? দায়িত্ব অবশ্যই আমাদের আছে, আমরা তো অস্বীকার করছি না। উনি তো কথা মানে ফারুক সাহেব তো কথা শুরুই করেছেন যে বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে বা বিভিন্ন কারণে ঋণগুলো দিতে হয়েছিল। তো সুতরাং আমরা যারা ব্যবস্থাপনা ছিলাম, আমরা তো ওভারনাইট ব্যবস্থাপনায় বসিনি, আমরা তো গ্র্যাজুয়ালি ব্যবস্থাপনায় এসেছি। আমরা এই প্রতিটা কার্যক্রমের সঙ্গেই আমাদের কিছু না কিছু যোগসূত্র আছে। সেখানে হয়তো আমরা অনেক সময় ইচ্ছা করলেও আমরা ঠেকাতে পারিনি, আমাদেরকে বিভিন্ন রকমের চাপের কাছে নথি স্বীকার করতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে এই ব্যাংক খাতের আপনি যেটা বললেন, মানে প্রশ্ন তাহলে আরেকটা করি, সেটা হচ্ছে যে চাপের কাছে নথি স্বীকার করতে হয়েছে। আপনারা তো আসলে এখন যেহেতু দায়িত্বে নেই, যারা এখন দায়িত্বে রয়েছেন তারা কি এখন সেই চাপমুক্ত অবস্থায় দায়িত্ব পালন করতে পারছেন বলে মনে করেন? প্রশ্ন আমি সে কথা আমি বলছি না। আমি অন্তত মনে করি না যে চাপমুক্তভাবে ওনারা কাজ করতে পারছে। এখনো পারছেন না, কারণ প্রেশার একটা
কারণ এখানে টাকা পয়সার ব্যাপার আছে। আর বাংলাদেশের মতো দেশে সবচেয়ে বড় কথা ব্যবসায়ীরা টাকার জন্য ব্যাংকের কাছেই আসে, কিন্তু ব্যবসার জন্য কিন্তু আসলে ব্যাংক কি করবে? ব্যাংক করবে স্বল্প মেয়াদী ঋণ, চলতি মূলধন যেটা ওয়ার্কিং ক্যাপিটাল, এটাই ব্যাংকের দায়িত্ব। কারণ সে ডিপোজিট নিচ্ছে কিন্তু স্বল্প মেয়াদে ডিপোজিট নিয়ে লং টার্মে ইনভেস্ট করছে। এইটা একটা এখানে শুরু থেকেই মিসম্যাচ এটা হয়ে আছে। এই মিসম্যাচটা কিন্তু আজকের না। তাহলে এখনকার যারা ব্যবস্থাপনা যারা রয়েছেন তারাও যদি চাপমুক্ত অবস্থায় কাজ করতে না পারেন, তাহলে কি প্রক্রিয়ার কথা আমরা বলছি, এক্সিট পলিসি বা এটসেট্রা এটসেট্রা, ফারুক ভাই, তাহলে কি এ থেকে আমরা বেরোতে পারবো? এখানে একটু ওইটাকে আমি ঢালাও মন্তব্য করতে চাই না। কারণ কথা হচ্ছে, কেন ঢালাও মন্তব্য করতে চাই না, কারণ কথা হচ্ছে যে বেশ কিছু সুশাসিত ব্যাংক আছে যাদের খেলাপি ঋণের হার খুবই কম। আন্তর্জাতিক পর্যায়ের কিছু ব্যাংক আছে যেগুলো খেলাপি ঋণের হার কম, তাদের সুশাসন নিশ্চিত করা আছে, যেখানে কখনোই হস্তক্ষেপ করা হয় না, এরকম কিছু ব্যাংকও তো আছে। আমরা যদি ওভারঅল ব্যাংকের দিকে তাকাই, এটাকে ঢালাও ভাবে বলা ঠিক, মানে তারা, আপনি বলছেন তারা চাপমুক্তভাবেই কাজ করছেন, আমি নিজেও তার সাক্ষী। সুতরাং এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চাপমুক্তভাবে কাজ করা সম্ভব নয়, কিন্তু কিছু ব্যাংক আছে যারা চাপমুক্তভাবে কাজ করছে না। এখানে প্রশ্নটা অন্য জায়গায় এসে যায়, প্রশ্নটা ওখানে এসে যায় যে আসলে গভর্নেন্স কতখানি কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে, গুড গভর্নেন্স আমরা যেটাকে বলি, ওইটা যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে চাপের বিষয়টা কিন্তু আসলে থাকে না। কিন্তু আনফর্চুনেটলি এই সুশাসনটা আমরা পুরোপুরি সব জায়গায় সমভাবে কায়েম করতে পারিনি। এটার অনেকগুলো কারণ আছে, কেউ চায় না, কেউ পারে না। হ্যাঁ, আবার সুশাসন কিন্তু আবার ফারুক ভাই, এটা হয় যে ম্যানেজমেন্ট বারবার বোর্ড দ্বারা প্রভাবিত হয় বা বোর্ডের কাছে নথি স্বীকার করতে হয়। সেটাই বললাম যে সবার বেলায় তো এটা খাটে না, এই কথাটা ঢালাওভাবে এটা বলা যাবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। শুধু আমি বোর্ডের কাছে আমি এটা বাদই দিলাম, ধরেন এটা বাদ, কিন্তু কথা হচ্ছে আমাদের এমনিতে যে আপনার ক্রেডিট অ্যাসেসমেন্ট যেটা হয় সেখানেও কিন্তু দুই ধরনের বিষয় থাকে। একটি হচ্ছে অদক্ষতা থাকে, আরেকটি হচ্ছে আপনার যেখানে ডেলিভারেট আপনার অ্যাসেসমেন্টের বিষয়টাকে ওভারলুক করা হয়। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সুশাসন যদি চাপ নাও থাকে, এখানে কিন্তু রং ডিসিশন হবেই। রং ডিসিশন হয়, আবার যোগসাজশও থাকে, দুটো এখানে জড়িত। সুতরাং কোনটাকে আমি এককভাবে দায়ী করব না, দুটোই একসাথে কাজ করতে পারে, আলাদাভাবে কাজ করে। শফিক ভাই, আপনার কাছে আসতে চাই, মানে এই যে এক্সিট পলিসির কথা আমরা আলাপ করছিলাম, ফারুক ভাই একটা লেখা পড়ছিলাম, সেখানে তিনি বলছিলেন যে এই এক্সিট নীতিমালায় মানে স্বল্প মেয়াদী যেসব কৃষি ঋণ বা ক্ষুদ্র ঋণ তাদেরকে আসলে শুধু আসল ফেরানোর জন্য অগ্রাধিকার দেওয়া হবে। ফারুক ভাই, তাই উচিত বলছি, এটা বলে ইয়েতেও বলেছে, সার্কুলারে বলা হয়েছে। এখন আমরা তো জানি যে এসএমই ঋণ আসলে ঋণ থেকে আসলে কিস্তি ফেরতের রেশিওটা বেশি, কিন্তু যারা আসলে বড় ঋণ খেলাপি তারা কি আসলে টাকা ফেরত দেবে বলে মনে হয়? একটা কথা আছে, কারণ সার্কুলার তো আমি দেখি নাই, বাট পত্রিকায় আমি যতটুকু দেখেছি যে বলা হয়েছে যে এককালীন টাকাটা পরিশোধ করতে হবে। এখন এসএমই ঋণ বা কৃষি ঋণ বা ক্ষুদ্র ঋণ এগুলো হয়তো আপনার এককালীন টাকা পরিশোধ করার সম্ভব, অ্যামাউন্টটা ছোট হতে পারে, সম্ভব, কিন্তু বড় কর্পোরেট যে ফান্ডিংগুলো হয়েছে সেখানে প্রিন্সিপাল অ্যামাউন্টই তো অনেক বড় অঙ্কের টাকা। তো এই টাকাগুলো যদি সে দিতেই পারে, একবারে যদি দিয়ে দিতে পারে, ইন ওয়ান গো, বলা হয়েছে এককালীন টাকাটা দিয়ে সে বেরিয়ে যাবে। তো ইন ওয়ান গো যদি সে দিতেই পারে, আমার তো মনে হয় না এটা বাংলাদেশে কোনো ব্যবসায়ীর পক্ষে সম্ভব না। এখানে এটাকে দেখবেন যে মানে এটাকে অন্যভাবে তারা ইন্টারপ্রেট করে এখানে এটাকেও একটা লম্বা সময় নিয়ে নেবে। কারণ যদিও মানে সার্কুলার মধ্যে বলা হয়েছে 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে যারা এই পর্যন্ত এই সময়কাল পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে, এটাকে কন্টিনিউ করে যাবে। তবে আমি মনে করি যে একটা সুযোগ দেওয়া উচিত খেলাপি ঋণের অভিশাপ থেকে, অন্তত এটাকে তো সহনীয় পর্যায়ে, আমি বলি না যে আন্তর্জাতিক মানে আমরা চলে আসব, কিন্তু একটা সহনীয় মাত্রায় খেলাপি ঋণের অঙ্কটাকে যেন নামিয়ে আনা যায়। এবং যারা আসলে মানে বড় অঙ্কের ঋণ বা ঋণ খেলাপি হয়েছেন তাদের তো টাকাটাও তো আমরা শুনি যে আসলে অনেক সময় পাচার হয়ে গিয়েছে বা এমন কোনো জটিল বিনিয়োগ হয়েছে যেখান থেকে টাকাটা আসলে রিকভার করা খুব একটা সহজ অবস্থা। পাচার হয়েছে এক নাম্বার, দুই নাম্বার হলো এটাকে ডাইভার্ট করা হয়েছে, যেই ব্যবসার জন্য ঋণ নেওয়া হয়েছে সেই ব্যবসায় ঋণটা ইউজ করা হয়নি। সবকিছু মিলিয়ে এই টাকাটা আদায় করা একটা কষ্টসাধ্য ব্যাপারই। আমরা শুধু টাকাটা আদায় করতে পারবো বা ব্যাংকাররা টাকাটা আদায় করতে পারবেন ক্ষুদ্র এবং মাঝারি
ঋণ গ্রহীতার কাছ থেকে। ফারুক ভাই কাছে শুনি। ফারুক ভাই, ক্ষুদ্র মাঝারির কাছ থেকে টাকা আদায় করে ব্যাংকের ঋণদানের সক্ষমতা কি খুব বেশি বাড়াতে পারবে? না, Exit policy? এটাই কিন্তু আপনি যে লেখাটার কথা বললেন আমার, সেই লেখা কিন্তু এই কথাটাই বলা ছিল। সেটা হচ্ছে যে ওই যে যারা বড় তারা এককালীন যদি দেওয়ার ক্ষমতায় থাকতো তাহলে এই সুযোগও তো দেওয়ার দরকার ছিল না, এমনি তারা পারতো। সুতরাং তারা পারে না, এক। দুই হচ্ছে এই এই যে বড় ঋণ গ্রহীতা যারা খেলাপি হয়েছে তাদের দুইটা, একটা হচ্ছে পাচার হয়েছে আর একটা হচ্ছে ভিন্ন খাতে ব্যয় হয়েছে কিংবা বিলাস বেসনে ব্যয় করে ভোগ করে ফেলেছে। এটা বিদেশ ভ্রমণ করেছে, দামি দামি গাড়ি কিনেছে, অ্যাপার্টমেন্ট কিনেছে, জমি কিনেছে, অনেক জমি কিনে ফেলেছে। এখন কথা হচ্ছে যে এইগুলো, প্রথম কথা হচ্ছে যদি এগুলো লিকুইডেটও করতে চায়, এগুলো এত সহজে সম্ভব নয়। এবং এত বড় প্রপার্টি যদি ওই খেলাপি ঋণের কাছে প্রপার্টি থাকে, সেই প্রপার্টি এখন লিকুইডেট করে এটা সম্ভব নয়। দ্বিতীয় কারণ হচ্ছে যেগুলো পাচার হয়ে গেছে সেটা তা আনা সম্ভবই নয়। এইখানে একটা বিষয় আপনি ভাবতে হবে, সেটা হচ্ছে আমাদের দেশে যে এখন যেটা ইচ্ছাকৃত খেলাপির একটা আইন আছে, যেটা নিয়েও এখানে আলাপ হয়েছে এবং আমার এটা নিয়ে বেশ কিছু কাজও আছে, যেটার উপরে আমি বলেছি ইচ্ছাকৃত খেলাপি আইন যেটা আমাদের দেশে করা আছে সেটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে করা ইচ্ছাকৃত খেলাপি ঋণ আইন। অনিচ্ছাকৃতভাবে করা, মানে সরকার এটা অনিচ্ছাকৃতভাবে করেছিল, ইচ্ছা ছিল না তাদের করার এই আইনটা, কিন্তু দাতা সংস্থা পরিস্থিতির কারণে হয়তো, পরিস্থিতির কারণে না, তারা প্রেসারে, আমি বলবো IMF এর প্রেসারটা করতে বাধ্য হয়েছিলেন, এটা ওপেনলি বলি আমি সেটি। কারণ কথা হচ্ছে ভারতে এই আইনটি হয়েছিল 1999 সালে, আমরা করেছি 2023 সালে, মানে 24 বছর পর আমরা এটা আইনটা করেছি। এবং ভারত এটা আইনের সুফল ভোগ করে এটা আইনটা তারা তুলেও দিয়েছে, এখন এটা নাই ওদের আইনটা, কিন্তু আমরা 24 বছর পরে করেছি এবং করেছে হাফ হার্টেডলি। আমি যেটা বলছি, কারণ আমি সেই সার্কুলারের ভাষা ধরে ধরেই বলেছি কী কারণে এটা হাফ হার্টেড। আমি এটাও বলেছি যে ওই যে একটা গান আছে যে আমি জলে নামবো, জল ছিটাবো, জলকে ছোবো না, হ্যাঁ, মানে ধরে মাছ নাচিয়ে প্যানে টাইপের আইন। এখন কথা হচ্ছে এই যে আমি যেটা বলছি যে বড় খেলাপি যারা এককালীন সুবিধাটা নিতে পারবে না, কেন পারবে না? তারা ফান্ডটা ডাইভার্ট করেছে। যখনই এটা বলবো ফান্ড ডাইভার্ট করেছে, সেই মুহূর্তে তারা ইচ্ছাকৃত খেলাপিতে পরিণত হবেন অ্যাজ পার দ্যাট সার্কুলার। ওই সার্কুলারের ইচ্ছাকৃত খেলাপি হওয়ার একটি ক্রাইটেরিয়া হচ্ছে যারা ঋণের টাকাকে অন্যত্র ব্যয় করেছে। তাহলে ওই মুহূর্তে তারা ইচ্ছাকৃত খেলাপি হয়ে যায়। যখন ইচ্ছাকৃত খেলাপি হয়ে যায় তারা কিন্তু এই নতুন এককালীন পলিসির মধ্যে আসবেন না। তাহলে ব্যাপারটা আপনি লক্ষ্য করেন যে ব্যাপারটার মধ্যে অসম্ভাব্যতা কতখানি, যে এটা সত্যিকার অর্থে কাজ করবে কিনা, এটা তার সবচেয়ে বড়, সেটার সবচেয়ে বড় উদাহরণ। আচ্ছা, আমরা ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলাম, এই ম্যানেজমেন্টে আরেকটা প্রশ্ন করতে চাই শফিক ভাইয়ের কাছে। আমরা জানি যে এই যে বন্ধ শিল্প কারখানা, সেটাকে সরকার চালু করতে চায়, কারণ সরকার আসলে বিনিয়োগ কর্মসংস্থান এগুলো বাড়াতে চায়। 20,000 কোটি টাকার একটি তহবিলের কথা আমরা শুনছি, এটি গঠন করা হচ্ছে। ধরে নিলাম যে 20,000 কোটি টাকা দিয়ে আমরা বন্ধ শিল্প কারখানা চালু করলাম, কিন্তু সেই টাকা যে আবার খেলাপিতে পরিণত হবে না, বেহাত হবে না, সেক্ষেত্রে এখনকার যারা ব্যাংকের ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদের অবস্থানটা আসলে কি হওয়া উচিত? মানে তাদের অবস্থানটা হওয়া উচিত, তারা যদি এখন, আমরা কি আসলে হিসাব করে দেখেছি যে বন্ধ শিল্প কারখানা চালু করতে 20,000 কোটি টাকাই লাগবে? তার চেয়ে বেশিও তো লাগতে পারে। সুতরাং আমরা যদি এখন, মানে আমার মনে হয় এর চেয়ে বেশি লাগাটাই স্বাভাবিক, কারণ শিল্প কারখানা অনেকগুলোই বন্ধ হয়ে গেছে গত 2.5-3 বছরে। প্রায় 400-500 শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে, এবং আরও কিছু কারণ যেগুলো সামনের দিকে আমরা আশঙ্কা করছি যে মানে আপনার বিভিন্ন লজিস্টিক্স, এই যে জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদির অপ্রতুলতা, এই সব কিছু মিলিয়ে বন্ধের সংখ্যাটা বাড়তেই থাকবে। তো এখানে যে টাকাটা আমরা দেব, আমরা যদি প্রয়োজনীয় টাকা দিতে না পারি, প্রণোদনা বলেন আর যেই নামেই বলেন এটাকে, প্রয়োজনীয়ভাবে রিকোয়ার্ড অ্যামাউন্ট যদি দিতে না পারি চালু করার জন্য, তাহলে খুদ খেয়ে পেট নষ্ট করার মানেটা কি? আমি দিলে তো এটাকে আমার কোনো কাজে লাগবে না, বরং ওই বিলাস বেসনে ব্যয় হয়ে যাবে আমাদের। সুতরাং এটাকে একটা হিসাব করে, এবং বর্তমান যে আপনি যে প্রশ্নটা করেছেন যে ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এখানে ভূমিকাটা কী হওয়া উচিত, ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এখানে খুবই কমপ্লায়েন্ট ওয়েতে তাদেরকে বিচার বিবেচনা করে, এবং রিস্ক কতটুকু আছে, ঝুঁকি কতটুকু আছে, সব কিছু বিচার বিবেচনা করে কিন্তু এগুতে হবে। কারণ আমরা দেখে আসছি প্রতিটা গত স্বাধীনতার পরে থেকেই একটা রেজিম চেঞ্জ হয়, চেঞ্জের পরেই কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংকারদের উপরে একটা ধাক্কা আসে, একটা ঝড় আসে। তো সুতরাং এই ঝড়ঝাপটাগুলো তো মানে
এক্সাম্পল হিসেবে আছে তো বর্তমান যারা ব্যাংকে আছেন তাদের সামনে। সুতরাং তারা এই জিনিসগুলোকে মাথায় রেখে তাদেরকে প্রফেশনাল ওয়েতে চিন্তা করে সেই ক্যালকুলেশন করে যাকে যতটুকু দরকার অতটুকুই দিতে হবে। এখানে আমি মানে কম্পিটিশন করে নেম ল্যান্ডিং অমুক তমুক করে আমার কোনো লাভ হবে না। কিন্তু এর আগে তো আসলে দেখেছি আমরা কিছু ব্যাংকের আগ্রাসী ব্যাংকের কারণে, মানে আগ্রাসী ব্যাংকিং ব্যবস্থার কারণে তো আসলে ঋণ তছরূপ হয়েছে। যারা আসলে একটি বড় গ্রুপ, তাদের ঋণ প্রয়োজন নেই, তারপরও ওই সব ব্যাংক মিলে ওই একটা গ্রুপকে ঋণ দিতে চায়। হ্যাঁ, এটা তো এক্সাম্পল তো এখন সামনে আমরা ফল তো আমাদের সামনেই আছে। একটা বিরতির সময় আছে, একটা বিরতি নিয়ে ফিরি, তারপর বাকি আলাপ করবো। দর্শক, বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশ্যে। ফারুক ভাই, যে প্রসঙ্গে আলাপ করছিলাম, মানে এক্সিট পলিসির আলাপটা শেষ করবো এটা দিয়ে, যে এক্সিট পলিসির সাথে বিশেষ তহবিলের কোনো সম্পর্ক কি হতে পারে কিনা। মানে কোনো উদ্যোক্তা তিনি এক্সিট নিলেন, এককালীন টাকা পরিশোধ করে দিয়ে সুদ ছাড়া আসলটা পরিশোধ করে দিলেন, এরপর যে বিশেষ তহবিল এই কারখানা চালু করার জন্য, সেখান থেকে আবার নতুন করে বেশি ঋণ নিতে পারেন এমন শঙ্কা দেখেন কিনা, যদি হয় সেক্ষেত্রে ম্যানেজমেন্টের কি করা? আপনি খুবই একটা ভালো প্রশ্ন করেছেন, এবং আমি ধন্যবাদ জানাই যে আপনি এই বিষয়টা ধরিয়ে দিয়েছেন। আমি শুধু একটি প্রশ্ন তুলছিলাম যে তারা আবার ঋণ পাবেন কিনা, কিন্তু আপনি যেটা বললেন যে দুটোকে, যে এক্সিট পলিসির সাথে যে বিশেষ প্রণোদনার বিষয়টাকে যে মিলিয়ে দেখা, এটা আমিও ভাবিনি। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন। তো প্রথম কথা হচ্ছে যে আসলে সার্কুলারে যেমন বলা হয়নি যে তারা আবার পাবেন কিনা, তেমনিভাবে এইখানে সার্কুলারে বলা কোনো স্কোপ আসলে ছিল না। কারণ কথা হচ্ছে যে প্রণোদনের বিষয়টি আলাদা, আর এটি হচ্ছে আলাদা। এটির সাথে বরং অনেক বেশি প্রাসঙ্গিক তিনি আবার ঋণ পাবেন কিনা। তবে আপনি যেটা বলছেন এখন আমাকে এটা জিনিসটা ভাবাচ্ছে, বিষয়টা হচ্ছে যে যদি এককালীন এক্সিট নিয়ে উনি বেরিয়ে যান, তার পরবর্তী সময় তিনি যদি বলেন যে আমার এই কারখানা বন্ধ এই কারণে আমি প্রণোদনাটা চাই, এই বিষয়ে কিন্তু ক্লিয়ার কাট কোনো ইনস্ট্রাকশন যেহেতু নাই। আপনি প্রশ্ন করেছেন ম্যানেজমেন্ট কি করবে। প্রথম কথা হচ্ছে যদি কোনো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন না থাকে, ম্যানেজমেন্ট, আমি যেটা মনে করি ম্যানেজমেন্ট এটা মেরিট বেসিসে যাবে। যদি বলা না থাকে সে পাবে কিংবা পাবে না, এটা যদি বলা না থাকে নীতিমালায়, তাহলে ব্যাংকারকে দেখতে হবে তার মেরিট বেসিসে। কারণ ব্যাংকার অলরেডি একবার তাকে এক্সিট দিয়ে, মানে তার আঙ্গুল পুড়িয়েছে, তো সে যে কোনো কারণে হোক, তার অদক্ষতা হোক, যে কোনো কারণে হোক, সে এটা পেয়েছে। আমি ধরে নিচ্ছি তিনি ইচ্ছাকৃত খেলাপি নন, সেজন্য তিনি এই প্রণোদন, এই এককালীন এক্সিটটা পেয়েছেন। তবে আমি দেখেছি তিনি তার যে প্রতিষ্ঠান সেটাকে ঠিকভাবে চালাতে পারেননি। আমি তখন তিনি ওই প্রণোদনা পান, সেটা আমার বিষয় নয়, এটা সরকারের বিষয়। হ্যাঁ, এখানে আমার তেমন কিছু করার নেই। আমি তখন দেখবো যে আমার কাছে এসছে কিনা আবার ঋণ চাইতে, তখন আমি দেখবো। তো প্রণোদনের বিষয়টি সরকারকে দেখতে হবে যে সরকার আসলে একজন অদক্ষ উদ্যোক্তাকে, যিনি ব্যাংকের ইন্টারেস্টের মাফ চেয়ে তিনি বেরিয়ে গেছেন এককালীন দিয়ে, তিনি আবার সরকারের প্রণোদনা পাবেন কিনা এবং পাওয়ার পরে তিনি তার প্রতিষ্ঠানকে কতখানি সফলভাবে চালাতে পারবেন, এই বিষয়টা কিন্তু দেখার বিষয় আছে। হ্যাঁ, শফিক ভাই শুনবো, তারপর অন্য আলাপে যাচ্ছে। না, এটা আমিও ওনার সঙ্গে একমত। কারণ এখানে কেস টু কেস এটা হিসেবে বিবেচনা করতে হবে। কিন্তু আমার তো একবার মুখ পুড়ে গেছে, চুন খেয়ে মুখ পুড়ে গেছে দই মনে করে। তো তাকে আমি আবার নতুন করে দেবো কিনা এটা আমাকে ভাবতে হবে, এবং তার সেই ক্ষমতা আছে কিনা, তার সেই এক্সপার্টাইজ আছে কিনা, তার নতুন করে কারখানা চালু করে লাভ করে ব্যাংকের টাকা পরিশোধ করার জন্য, সেটা সব কিছু বিবেচনা করেই আসলে সেখানে আমাকে লেন্ডিং মেরিট বেসিস করতে হবে। জি, ফারুক ভাইয়ের কাছে একটা প্রসঙ্গ নিয়ে আসি, এই প্রসঙ্গে শফিক ভাইয়ের কাছেও আসবো। সেটা হচ্ছে যে মানে ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত আসছে না, এমন কথা আমরা প্রায় শুনি। এটা খেলাপি সহ অন্যান্য পাচারজনিত কারণে, বা অনেকে টাকা আসলে নিজের বালিশের নিচে রাখেন এমন কথা শুনি, সিন্ধুকে রেখে দিয়েছেন এমন কথা আমরা শুনে থাকি। তো সংসদে এই বিষয় নিয়ে কথা হচ্ছিল, আমরা দেখলাম যে সরকার দলীয় একজন সংসদ সদস্য তিনি বললেন যে বাংলাদেশের 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে উত্থাপন করলেন, বা তিনি প্রস্তাব করলেন। এমন পলিসি নিলে কি আসলে দুর্নীতির টাকা সব ব্যাংকে চলে আসবে ফারুক ভাই? এটা কাজ করে না? এটা করলে হবে কি, যে ওই যে সার্কুলেশনে যে টাকাটা নাই, এটা যদি সত্যিকার অর্থেই কেউ ওই অঘোষিত টাকা, অপ্রদর্শিত আয় যদি ব্যাংকে না রেখে বালিশের নিচে রাখে, সেক্ষেত্রে এটার কোনো বিকল্প নাই। আপনার মনে আছে কয়েক বছর আগে ভারত এটা 1016 করেছিল। হ্যাঁ,
তখন তার সুফলও তারা পেয়েছিল। সুতরাং আমার মনে হয় যে এটা যদি করে, এটা আমি খুব অবাক হব না যেটা যদি করে থাকে। এবং এটা করে থাকলে তখন দেখা যাবে যে অনেকেই তখন কোনো না কোনোভাবে এটা ব্যাংকে ঢোকানোর চেষ্টা করবে। আর আমাদের দেশে অনেক কিছু অসম্ভব নয়, যে এখনও পর্যন্ত আমাদের দেশে ওই অপ্রদর্শিত টাকা কোনো না কোনোভাবে রাখা যায়, এখনও পর্যন্ত অত বেশি স্ট্রিক্ট হয় না, যেটা ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে অনেক কিছু ক্যাশ করা সম্ভব নয়। তো সুতরাং এটি যদি হয়, কিছু টাকা হয়তো ফেরত আসতে পারে, কিন্তু অনেক বেশি টাকা যারা রেখেছে, কোটি কোটি টাকা যারা সরিয়ে রেখেছে আলাদাভাবে ক্যাশ, তারা কিন্তু এটা সত্যি করতে সার্কুলেশন আনতে পারবে কিনা আমার সন্দেহ আছে। একটা জরিমানার পোর্শন দিয়ে তো আসলে এই টাকা হোয়াইট করার একটা সুযোগের কথা না, এখন এটা সরকারকেই বলতে হবে তারা আসলে এটা আনতে কি চান প্রক্রিয়া কিনা। আসলে হ্যাঁ, জরিমানা আনতে চান আমি কিনা। খারাপ দেখি না। হ্যাঁ। তারা যে কোনোভাবে আয় করুক না কেন, কারণ দেখেন, আমি যদি পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি কিংবা মনিটারিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, টাকার তো আসলে কোনো কালার নাই, মানি ইজ মানি। এখন মধ্য থেকে সরকার যদি এখান থেকে কিছু তাদের থেকে এই ডিমনিটাইজেশন ভয় দেখিয়েও যদি তাদের থেকে কিছু আদায় করতে পারে, আমি তো আমাদের মতন এই মানে রাজস্ব খরার জায়গায় এটা কোনো খারাপ ভাবে দেখবো না। হবে না। যে শফিক ভাই আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে মানে এই দুর্নীতির অর্থ, যেটা আসলে অপ্রদর্শিত অর্থ, সেই টাকাটাকে গ্রে চ্যানেল থেকে ব্যাংকিং চ্যানেলে ফিরিয়ে আনার জন্য আসলে আর কি উপায় আপনি দেখেন, বা কোনো সহজ সমাধান কি আছে আদৌ? সহজ সমাধান তো এটার মধ্যে আর কিছু নাই। আসলে একটা মাত্র সমাধান আছে, যেটা ইনি বললেন যে রাজস্ব করার দেশে যদি আমরা কিছু জরিমানা দিও, মানে জরিমানা ধার্য করেও যদি আমরা কিছু টাকা মানে মূলধারে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের মন্দের ভালো। আর এটা মন্দের ভালো। তবে ভারতের অভিজ্ঞতা যে খুব যে একটা সুখকর তাও তো না। ভারত 2016 সালে যেটা করেছিল আগস্টে, সম্ভবত আগস্ট বা অক্টোবরের দিকে, এটা আসলে প্রথম দিকে মোটামুটি ভালোই রেজাল্ট দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে ব্ল্যাক মানিগুলো মাঝে ধীরে ধীরে কিছুটা হোয়াইট হয়ে গেল আর কি। ব্যাংকিং চ্যানেল এখন আমি মনে করেন যে আমার টাকা, আমি অজস্র টাকা আমি মানে বালিশের নিচে আমি সিন্ধুকে রেখেছিলাম। আমি আমার কর্মচারী, চাকর বাকর, ড্রাইভার, দারোয়ান, পিয়ন, চাপরাশি, এদের নামে কিছু কিছু মানে 2 লাখ 20 লাখ 25 লাখ করে জমা দিয়ে টাকাটাকে ব্যাংক থেকে আবার বের করে নিয়ে মানে চেঞ্জ করে নিয়ে আসলাম। তো এটা তো ব্যাংকিং চ্যানেল থেকে আমাকে হোয়াইট হয়ে আসলো। যদি আমাকে এখানে কিছু জরিমানা দিতেও হয়, তাহলে বললাম তো যে মূলধারায় মূল ইকোনমিক স্রোতের মধ্যে কিছু টাকা তো আসলো, সার্কুলেশন বাড়লো, লিকুইডিটি একটু সাপোর্টও হলো, আর দুষ্কৃতিকারীরা তাদের দুষ্টামিটাও কিছুটা তাদের দুষ্ট চক্রটাও খানিকটা ভেঙে গেল আর কি। মানে তাদের প্রস্তাবটি এক অর্থে মন্দ নয় আর কি বলছেন। এটা মন্দের ভালো আর কি। তবে এখানে একটা জিনিসের শুধু বিষয় আছে, এর আগে কিন্তু আপনি দেখেন যখন ওই বাজেটে বিভিন্ন সময়ে অপ্রদর্শিত আয় সুযোগ দিয়েছিল, কিন্তু খুব বেশি ইয়ে হয় না। কারণ হচ্ছে একটিমাত্র কারণ হচ্ছে সরকারের যত মুভি থাকুক, যারা এই অপরাধ করেছে তারা ভয় পায়, তারা সরকারের কোনো মিষ্ট কথায় ভোলে না। হ্যাঁ, সেই জন্য এটা খুব বেশি কাজ দেয় না। শুধু এতে যে খুব কাজ দিবে এটা আমার মনে হয় না আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা আলাপ করছিলাম যে ব্ল্যাক মানি আসলে কিভাবে তৈরি হয়, যে শেয়ার বাজারের কারসাজির মধ্য দিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় না, আরেক খাতে ব্যয় করে ফেলে বা অর্থ পাচার করে আসলে ব্ল্যাক মানি তৈরি করে। আজকে একটি সংবাদ আমরা দেখছিলাম, সেটি হচ্ছে যে অর্থ পাচারে জড়িত কারা সেটি শনাক্তে দেশের 6টি ব্যাংকে, 3টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং 3টি বেসরকারি ব্যাংক, সেখানে বাংলাদেশ ব্যাংক তদন্ত শুরু করেছে এবং জানা গেছে যে তারা আসলে সিস্টেম থেকে যে তথ্য, সেই তথ্য সরিয়ে ফেলেছে আইটি বিভাগ এবং ট্রেজারি বিভাগের সমন্বয়। এখন ফারুক ভাইয়ের কাছে প্রশ্ন, যে সিস্টেম থেকে তথ্য মুছে ফেলছে, টপ ম্যানেজমেন্টের ইশারা ছাড়া কি এটি সম্ভব? এটা তো সিরিয়াস এলিগেশন। কারণ কথা হচ্ছে যে আমাদের মতো দেশে কোনো কিছু অসম্ভব নয় আসলে। এটা হচ্ছে, আমি অবাক হচ্ছি না, কিন্তু বিষয়টা অবশ্য গ্রস একটা বিষয়। কিন্তু আমাদের মতো দুর্বল কাঠামো, দুর্বল আইনি কাঠামো, হ্যাঁ, দুর্বল নজরদারি, এরকম দেশে এটা মোটে অবাক করার বিষয়। আমাদের দেশে অনেক কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটে। একটি শাখা থেকে এক সকালে দেখালো 20 কোটি টাকা নাই। হ্যাঁ, এরকম হয়েছে এরকম। কিন্তু কথা হচ্ছে ব্যাপারগুলোর জন্য কখনোই কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আমরা দেখিনি। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই বিচারহীনতার সংস্কৃতির জন্য কিন্তু আমরা এখনও ভুগছি।
আপনি দেখেন আমরা কতদিন ধরে সব সময় আমরা ব্যাংকাররা খেলাপি ঋণের কথা বলি, ইচ্ছাকৃত খেলাপিদের কথা বলি, তারকা খেলাপিদের কথা বলি। আপনি একটি উদাহরণ দেখান কোনো ধরনের খেলাপিকে আমরা কোনো শাস্তি দিতে পেরেছি, কিন্তু 25,000 টাকা আপনার কৃষি ঋণ খেলাপের দায়ে তাদেরকে জেলে যেতে হয়েছে, কিন্তু আমরা কোনোদিন কোনো বড় কিংবা মাঝারিকেও কোনোদিন এসব দেখিনি। সুতরাং এই বিচারহীনতার সংস্কৃতি যতদিন বন্ধ না হবে ততদিন কিন্তু আমি খুব বেশি একটু আশা দেখি না যে এখান থেকে কোনো উত্তরণের তেমন উপায় ঘটবে। রাজনৈতিক সদিচ্ছাটা বড় বিষয়। আমরা বিগত সরকারের সময় দেখেছি যে খেলাপিদেরকে কিভাবে উৎসাহিত করা হয়েছে, কিভাবে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করে দিয়ে খেলাপি ঋণের হার কমানোর চেষ্টা করা হয়েছে, কিভাবে সময় বাড়িয়ে দিয়ে তাদেরকে খেলাপি ঋণের স্টিগমা থেকে বের করে দেওয়া হয়েছে। এগুলো তো অতীত হয়েছে, রাষ্ট্রীয় মদতে হয়েছে। সুতরাং যতদিন পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত সরকারের হবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই ক্রমে চলতে থাকবে, এগুলো নিয়ে আমাদের থাকতে হবে। ফারুক ভাই, আপনি শুরুতে কার্পেটিং এর কথা বলছিলেন, এ তো ডিজিটাল কার্পেটিং এর অভিযোগ পাওয়া যাচ্ছে, এখন সিস্টেম থেকে তথ্য সরিয়ে ফেলছে। না, সেটা বুঝো, কার্পেটের নিচের তথ্য ওটা হচ্ছে অন্য জিনিস, যেটা আমি খেলাপি কিন্তু দেখাচ্ছি না। আর সিস্টেম তো যেটা হচ্ছে এটা তো রীতিমতো জালিয়াতি, এটা ফৌজদারি অপরাধ এটা। হ্যাঁ, শফিক ভাই, মানে এই প্রসঙ্গটা আজকে সংসদে প্রধানমন্ত্রী বলছিলেন যে শেয়ার বাজারে কারসাজির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আসলে কঠোর অবস্থান বা আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুদকে প্রতিবেদন পাঠানো হয়েছে, দুদক তদন্ত করবে তাদের বিরুদ্ধে। ওই যে ফারুক ভাইয়ের প্রশ্নটা সূত্র ধরেই, মানে ব্যাংক লুটেরা যাদের কারণে আসলে লাখ লাখ আমানতকারী তাদের টাকার জন্য রাস্তায় দাঁড়াচ্ছেন, রাস্তায় ঘুরেছেন এই কয়দিন, তাদের বিরুদ্ধে কঠোর হতে আমরা কেন দেখি না? এটা তো আসলে আমাদের রাজনৈতিক সদিচ্ছা। এক কথা বলতে কোনো সরকারেরই সদিচ্ছা হয় না। জি, মানে ইন্টারিমের সময় হয় না, এর আগে কোনো সময় হচ্ছে না, বাংলাদেশে কোনো সময়ই হচ্ছে না। আপনি দেখেন ইন্টারিমের সময়ও তো আপনার কি হয়েছে, আমরা তো আশা করেছিলাম ইন্টারিমের সময় অন্তত একটা কঠোর অবস্থান নিবে, কারণ আমরা বেশি দূর যেতে হবে না। তো আপনার পাকিস্তানে যখন সামরিক আইন জারি হয় তখন দেখা যায় তখন খেলাপিওলারা তখন কিন্তু তাদের উপরে একটা চড়াও হয়। নতুন যে মানে সামরিক শাসকরা চড়াও হওয়ার পরে কিন্তু তাদের বেশ ভালো আদায় হয়, তারা কিন্তু কঠোর হয়। কিন্তু আমাদের তো আসলে এই কঠোরতাটাই নাই। আমাদের এই সংস্কৃতি, খেলাপি যেমন একটা সংস্কৃতি, আমাদের বিচারহীনতা হলো আরেকটা সংস্কৃতি। আপনি দেখুন সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির জন্য কিছু কিছু ব্যাংক কর্মকর্তার যারা আটক হয়েছে তাদের শাস্তি হয়েছে। কেউ হয়তো পলাতক আছে, কেউ জেলে আছে, কিন্তু আসলে যারা মূল ঋণ গ্রহীতা তাদের কয়জনের শাস্তি হয়েছে? একজন বা দুইজন। একটা হলমার্কের নাম এক্সাম্পল দিলাম। আর কোনো এখানে হয়তো ধরেন হলমার্কে তানবীর বোধহয় মারাও, মানে হলমার্কের যে ম্যানেজিং ডিরেক্টর ছিল তানবীর, সে বোধহয় মারাও গেছে ইতিমধ্যে। কিন্তু এছাড়া আর কারো কি আমরা স্পর্শ করতে পেরেছি? আমরা যে এই যে ব্যাংকগুলো বিগত আমলে যে ব্যাংকগুলো দখল করে যে লুটপাটটা চালানো হলো, এটা কি বাংলাদেশ ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির বাইরে ছিল? তাই তো মনে হয় এখন। না হলে কি করে ঘটলো? না, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাইরে ছিল কি তারা? হ্যাঁ, না হলে কি করে ঘটলো এই ঘটনা? আমি তো সেদিন দেখলাম যে মানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো এক তরফ থেকে বলা হয়েছে ইসলামী ব্যাংক বোধহয় বাংলাদেশ ব্যাংকের মানে আইনের ঊর্ধ্বে উঠে গেছে। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের থেকে যদি কেউ মানে দায়িত্বশীল পদে থেকে যদি কেউ এই কথাটা বলেন যে একটা ব্যাংক আইনের ঊর্ধ্বে উঠে গেছে, আপনি তাহলে কি হবে? কি মেসেজটা কি যাচ্ছে? আজকে অবশ্যই একটি সুখবর পাওয়া গেল। ফারুক ভাই শুনেছেন বোধহয় যে অর্থমন্ত্রী সংসদে বলেছেন যে এই যে হেয়ার কাটের যে একটা ইস্যু ছিল, সম্মিলিত ব্যাংক থেকে যে আসলে হেয়ার কাট করা হবে, মানে ইন্টারেস্ট দেওয়া হবে না, শুধু আসলটা দেওয়া হবে। আজকে বোধহয় অর্থমন্ত্রী বললেন যে হেয়ার কাট হবে না, সুদ আসল সবই ফেরত পাবেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। একটি আশা ভরসার কথা পাওয়া গেল। অনেক দুরাশার মধ্যে আরেকটি বিরতির সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি, তারপর বাকি আলাপ করবো। দর্শক, বিরতির পর আবার ফিরছি আলাপে। বিরতির পর আবার ফিরে এলাম। এখন প্রকাশ্যে ব্যাংকের মন্দাকাল নিয়ে আলাপ করছিলাম। ফারুক ভাই, আরেকটি প্রসঙ্গ রয়েছে আলাপে, সেই প্রসঙ্গে আলাপ করবো। সেটা হচ্ছে ঋণ এবং আমানতের যে সুদ ব্যবধান বা স্প্রেড, সেটিকে আমরা দেখলাম যে 4% 4% সীমাবদ্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মানে এটির কোনো বিশেষ কারণ আপনি দেখেন কিনা? নির্দেশনা কেন দিতে হলো? মানে ব্যাংকগুলো কি এটি মানছে না, কেন মানছে না? না, নির্দেশনা দিয়েছে একটি কারণে, সেটি হচ্ছে এটা কিছু কিছু ব্যাংক অনেক বেশি হাই প্রফিট করছে, মানে এরকম ব্যবসায়িক মন্দা কিংবা
আমাদের ইতিহাসের সর্বনিম্ন প্রাইভেট ক্রেডিট ফ্লো যেটা গ্রোথ, এটা সর্বনিম্ন পর্যায়ে, তার উপরে ব্যাংকগুলো এত প্রফিট কেন করছে, এটাকে এই প্রশ্নটা কিন্তু এসছে। সুতরাং বলছে যে ব্যাংকগুলো সুপার প্রফিট করছে, এই কথাগুলো বলা হচ্ছে। সুতরাং ব্যবসায়ী মহল বলছে আমাদের ইন্টারেস্ট বেশি নিচ্ছে, তো ব্যাংকগুলো তো প্রচুর প্রফিট করছে, তাহলে আমাদের এত ইন্টারেস্ট নেবে কেন? সুতরাং বাংলাদেশ ব্যাংক বললো যে ঠিক আছে, আমরা 4% স্প্রেড করবে, এর বেশি নেবে না। তার মানে ইন্টারেস্ট যা হবে কাস্টমারকে দিবে এবং যা আদায় করবে তার সাথে ব্যাংকের আবার পরিচালন ব্যয় আছে, সব হিসাব করে 4% তারা রেখেছে। এখন কথা হচ্ছে যে এইটা করলে হবেটা কি? প্রথম কথা হচ্ছে এখানের সাথে অনেক কিছু জড়িত। এই যে ব্যাংকগুলো হাই প্রফিট করে, সরকারের আয় তো ওখান থেকে হয়, সব ব্যাংকগুলো তো যারা গভর্নমেন্ট ওখানে রাজস্ব পাচ্ছে না ইনকাম ট্যাক্স হিসাবে, আপনি এমনিতে আপনার রাজস্ব আয় কম, সেখান থেকে যারা ভালো ট্যাক্স দেয় আপনি তাদেরকে আবার ইনকাম কমানোর চেষ্টা করছেন, তাহলে আপনি তো আপনার নিজের পায়ে কুড়াল মারছেন যে আমরা রাজস্ব আয় কমে যাবে। কারণ ব্যাংকগুলো যে প্রফিট কমে যায় তার সরকারকে ট্যাক্সও কম দিবে, বিষয়টা এরকম। একটু উল্টা করে বলি, সেটা হচ্ছে আমরা দেখি যে অনেকে বলেন যে স্প্রেড, এই অস্বাভাবিক স্প্রেড, কোনো ব্যাংক তো আমরা দেখছি যে 8-9% স্প্রেডে চলে গিয়েছে, এবং অস্বাভাবিক স্প্রেড করে স্ট্যান্ডার্ড তো আপনারাই বলেন 3 থেকে 4%। সেটা কেন এরকম অস্বাভাবিক আচরণের পেছনে তাহলে কারণ আপনি বলছেন যে আসলে ট্যাক্স, সরকারকে ট্যাক্স দিচ্ছে, কিন্তু ব্যাংকগুলো যে চরম অদক্ষতার কারণে বা এই যে খেলাপি ঋণের পাহাড় হয়ে যাওয়ার কারণে, সেটা তো মুনাফা তো আদায় করছে আমানতকারীর কাছ থেকে বা যাদেরকে ল্যান্ডিং করেছে তাদের কাছ থেকে। আমি কিন্তু ব্যাপারটাকে ওইভাবে দেখছি না। স্প্রেড কাদের বেশি? যারা দক্ষভাবে তাদের তহবিল পরিচালনা করে তাদেরই স্প্রেড বেশি। হ্যাঁ, সুতরাং আমি বরং এটা দক্ষতাকে দেখব, যে তারা গ্রাহকের কাছ থেকে নিচ্ছে, তারা ঋণ গ্রহীতাদের ঋণ দিচ্ছে, তার মধ্যে তারা তাদের ট্রেজারিকে তারা ঠিকভাবে চালাচ্ছে, তারা ওখান থেকে নন ইন্টারেস্ট ইনকাম আর্ন করছে, তারা কমিশন ইত্যাদি বিভিন্ন জিনিস, যারা যেটা নন ইন্টারেস্ট ইনকাম আমরা বলি, নন ফান্ডেড ইনকামও বলি। এখন কথা হচ্ছে যেসব ব্যাংক দক্ষভাবে করছে তাদের এটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। সে যদি লো কস্ট ফান্ড রাখতে পারে এবং সে যদি সরকারের অথবা সেন্ট্রাল ব্যাংকের মোটামুটি একটা ইয়ের মধ্যে থেকে লোন দিতে পারে, তার স্প্রেড স্বভাবতই বেশি হবে। এই স্প্রেড বেশি হয় তার অদক্ষতা না, এই স্প্রেড বেশি তার দক্ষতা, বলছি দক্ষভাবে পরিচালনা করছে বলে তার স্প্রেডটা বেশি দেখাচ্ছে। আমি তো ওইভাবে দেখবো জিনিসটা। যদি তাই হয় তাহলে বাংলাদেশ ব্যাংক কেন এই নীতি? না, বাংলাদেশ ব্যাংক বলছে যে ওই যে একটা মাইন্ডসেট, ব্যাংকগুলো এত ব্যবসায়ী তো আমাদের সামনেই বলছে যা আমরা ব্যবসা করতে পারি না, এরকম দুরবস্থা, আপনারা কিভাবে এত বেশি উচ্চ সুদের জন্য। হ্যাঁ, এটাকে আসলে ফারুক ভাই মানে বৈষম্য বলে কি অনুভূত হয় না, যে গ্রাহকদের কাছ থেকে ঋণের বিপরীতে আপনি উচ্চ সুদ আদায় করছেন, আমানতকারীকে কম ইন্টারেস্ট দিচ্ছেন? না, আমানতকারী যদি কম ইন্টারেস্ট দেয় আমি তো ডিপোজিট পাবো না। আপনি কিন্তু এইটাকে তো আমি আবার ঢালাভাবে অ্যাকসেপ্ট করবো না। কারণ কথা হচ্ছে আমি উচ্চ সুদ আদায় করবো কিন্তু গ্রাহককে কম দিব, তো আমি ডিপোজিটটা আনবো কোথা থেকে? আমাকে অবশ্যই আমার ইন্টারেস্ট রেটটাকে অ্যাট্রাকটিভ করতে হবে যাতে আমি ডিপোজিট পাই। সুতরাং এইটাকে একটু দেখার বিষয়। এটা এমন নয় যে আমি অনেক হাই রেটে ইন্টারেস্ট আদায় করছি কিন্তু গ্রাহককে কম দিচ্ছি, তাহলে আমার ডিপোজিট কমে যাবে, অন্য ব্যাংকে চলে যাবে। সুতরাং ইট ইজ নট দ্যাট ইজি। এটাকে তো একটা ব্যালেন্স ব্যাংকে মেনটেন করতে হয়। এটা মূল বিষয়টা কি জানেন? মূল বিষয়টা হচ্ছে ওই আপনার ফান্ড, আপনার ডিপ্লয়মেন্টের দক্ষতার উপর অনেক কিছু নির্ভর করে। এটা অ্যাকচুয়ালি টোটাল মানে এফিশিয়েন্টলি ফান্ডগুলো যা কে ম্যানেজ করতে পারে, যে এফিশিয়েন্টলি ফান্ড ম্যানেজ করতে পারবে তারই এখানে আর্নিংটা বেশি হবে। শরীক ভাই, মানে প্রশ্নটা এসে যে আপনার কাছে করি, সেটা হচ্ছে যে যখন এই যেসব ব্যাংকের 8-9 স্প্রেড হয়ে গিয়েছিল, এখন তো নির্দেশনা দিয়ে দিল বাংলাদেশ ব্যাংক, এখন তাহলে সেই ব্যাংকগুলো ব্যালেন্স করবে কিভাবে? মানে তারা কি মানে আমানতে ইন্টারেস্ট বাড়াবে নাকি ঋণের ইন্টারেস্ট কমাবে? তারা তাদের অপারেশনাল কিছু কস্ট আছে, সেগুলো তারা হিসাব কিতাব করে তারা সেভাবে চিন্তা করবে। কারণ আমানতের রেট, ডিপোজিটের যদি রেট অফ ইন্টারেস্ট আমি কমিয়ে দেই, আমার কাছ থেকে তো টাকাটা নিয়ে ওনার কাছে অন্য জায়গায় চলে যাবে, ওনার কাছে চলে যাবে। এটা তাহলে ব্যালেন্স করবে কিভাবে ব্যাংক? সুতরাং এখানে কিন্তু আসলে খুব একটা ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই আমাদের। এখানে স্প্রেড কিন্তু আসলে যে কোনো খুব যে একটা বেশি থাকছে 8-9% স্প্রেড, আসলে আমার কাছে তো মনে হয় না। কিন্তু এখানে একটা বিষয় আছে, বুঝছেন? বিষয়টা হচ্ছে কি জানেন, এই যে স্প্রেডের কথা বলছে, ইন্টারেস্ট রেটের কথা বলছে, এখান থেকে কিন্তু আপনার ক্ষুদ্র এবং রিটেল লোনকে বাদ দেওয়া আছে। হ্যাঁ, কেন বাদ দেওয়া আছে? কারণ রিটেল এবং ওই যে সুপারভাইজার ওদের ইয়ে কিন্তু অনেক হাই, আপনার সুপারভিশন কস্ট ইজ ভেরি হাই। সেই জন্য এখানে কিন্তু আপনার ওই স্প্রেডের ওই অংশ ওটাতে অ্যাপ্লিকেবল না। সুতরাং ব্যাংকগুলো এখন ওই দিকে ঝুঁকবে যেখানে আপনার ইয়ে নাই, যেখানে ইন্টারেস্ট রেট সেখানে যাবে ব্যাংক, অনেক বেশি রিটেলে যাবে, অনেক বেশি স্মলে যাবে, অনেক বেশি আনসিকিউরড লোনে যাবে।
যেসব ব্যাংকের সত্যিকার অর্থে রোবাস্ট কালেকশন টিম আছে, দে ক্যান ডু ইট ভেরি ওয়েল অ্যান্ড দে ক্যান ম্যানেজ ভেরি ওয়েল। আমি আমার অভিজ্ঞতা দেখেছি যারা সত্যিকার অর্থে যাদের রোবাস্ট একটা খুব ভালো এস্টাবলিশ একটা বড় কালেকশন টিম আছে, তারা কিন্তু এই রিটেলে খুব ভালো করে। বিকজ রিটেল লোনের মূল বিষয়টা হচ্ছে ইউর ক্লোজ মনিটরিং করবেন না, রিটেল লোন কিন্তু আপনার ডিফল্ট রেট কম থাকবে। সেই ফর্মুলায় অনেকগুলো ব্যাংক ভালো করেছে আসলে আমরা দেখেছি। এখন আরেকটি প্রসঙ্গ রেখে গিয়েছিলাম, সেটি একটু আলাপ করা বাকি ছিল। সেটা হচ্ছে যে খেলাপির আরেকটি কারণ, সেটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসির খোলার কারণে আমরা যেটি একটি প্রসঙ্গ দেখলাম, গবেষণায় এক ধরনের আসলে এই তথ্যটি পাওয়া গেছে যে বেশিরভাগ অনেক ব্যাংকার বলছেন যে মানে আইনগতভাবে বৈধ বা কার্যকর চুক্তি না থাকার পরও ব্যাক টু ব্যাক এলসি খোলার কারণে খেলাপি ঋণের ঝুঁকি বেড়ে যাচ্ছে, নন ফান্ডেড দায়, জোরপূর্বক ফোর্স লোনের কারণে খেলাপি বাড়ছে। এটা আসলে কতটুকু কাজ করছে খেলাপি বাড়ানোর? এটা কি আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, একটু শুনি আপনার কাছে। অ্যাকচুয়ালি এখন আমি যদি কোনো মানে বৈধ সেলস কন্ট্রাক্ট বা এলসি বা এক্সপোর্ট এলসির এগেনস্টে ছাড়া যদি ব্যাক টু ব্যাক এলসি খুলি, এটা তো একটা অপরাধ করলাম। আমি টোটালি নর্মস ভায়োলেট করে কাজটা করলাম। আর ফোর্স লোন যেটা হয়ে যাচ্ছে, ফোর্স লোন এখানে করতেই হচ্ছে, কারণ আমি যদি অন্যায়ভাবে ব্যাক টু ব্যাক এলসি খুলি, আমার তো রপ্তানি করা যাবে না। রপ্তানি না করলে আমি টাকা আমি আসবেও না, টাকা আমি ইম্পোর্টের টাকা ফেরত দিতে পারবো না, তাকে ফোর্স লোন করে দিতে হবে। আর ব্যাক টু ব্যাক ছাড়াও কিন্তু ফোর্স লোন আরেকভাবে হয়। ধরেন আমি কমোডিটি ইম্পোর্ট করছি, সে 20% মার্জিনে আমি ভোজ্য তেল ইম্পোর্ট করলাম, যে আমি যখন ডকুমেন্ট আসবে আমি বাকি 80% দিয়ে আমি নিয়ে যাব, বা একটা টিআর ফেসিলিটিস টেম্পোরারি একটা এলটিআর ফেসিলিটিস আওতায় আমি নেব। তো এলটিআর কত 3 মাসের জন্য দেওয়া হবে বা 6 মাসের জন্য দেওয়া হবে, কিন্তু আমি টাকাটা শোধ করলাম না। কিন্তু আলটিমেটলি তো আমাকে ওইটা এলটিআরটা অ্যাডজাস্ট করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু ফোর্স লোন হচ্ছে। এই ফোর্স লোন এই কালচারটা কিন্তু আমাদের দেশের থেকে আমাদের এখানে খুব বেশি। এই ফোর্স লোনটা কিন্তু আমাদের বেশি হচ্ছে, এবং এটা সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটা ইনসিকিউর লোন। এটার এগেনস্টে কোনো সিকিউরিটি থাকছে না। ওই 20% বা 15% বা 10% মার্জিন ছাড়া আর কিছুই থাকছে না আমার কাছে। আমরা অনেক সময় কি করি, আমরা যখন চাকরি জীবনের শুরুতে আমরা দেখেছি যে পেরিশেবল আইটেমের উপরে কিন্তু 100% মার্জিনের নিচে এলসি খোলা যেত না। কি বলেন ফারুক ভাই? একটা নিয়মে ছিল, কিন্তু পরবর্তীকালে এই মার্জিন বারটা উঠাই দেওয়া হলো। দেওয়ার পরে দেখা গেল যে পেরিশেবল আইটেমের উপরে একটা কথাই তো আছে, আদার ব্যাপারে জাহাজের খবর নেবে কেন? কারণ আমি এখন বিদেশ থেকে আদা আমি আমদানি করতে গেলে আমাকে জাহাজ দিয়ে আনতে হবে। যে আদাটা জাহাজ দিয়ে আস্তে আস্তে তো আদা নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা, খবর রাখতেই হবে আসলে, রাখতেই হবে। আমাকে আদার ব্যাপারে জাহাজের খবর রাখতেই হচ্ছে। তো সুতরাং আমাকে এই কাজগুলো আমাদের মানে ব্যাংকারদেরকে খুব প্রুডেন্টলি হ্যান্ডেল করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে এইগুলির মানে পিছনে যে কারণগুলো কাজ করে, আমরা কেন জেনে শুনে এই বিষ পান করি, আমাদের ওই যে শাস্তি না দেওয়ার একটা কালচার ডেভেলপ করে গেছে এই কারণেই। কারণ আমাদের ভয় শঙ্কা, আমরা কোনো কিছু পরোয়া করছি না। আমাদের যদি সুশাসন নিশ্চিত করতে হয়, এটার জন্য সুশাসন করে তো গত 50টা বছর আমরা অনেক কিছুই করলাম, কিন্তু লাভ পেলাম রয়েছে একটু আমাদের। ফারুক ভাই, মানে ওই আমরা একটু আগ্রাসী ব্যাংকিং নিয়ে কথা বলছিলাম, সেই প্রবণতা কি খানিকটা কমলো এখন, নাকি সেই প্রবণতার মধ্য দিয়ে ঘুরপাক খাচ্ছে দেশের ব্যাংকিং খাত? আগ্রাসী ব্যাংকিং মানে দেখা যাচ্ছে বেশিরভাগ ব্যাংকই একটি গ্রুপের ব্যাপারে ইন্টারেস্ট, তাদের কি লোন দিচ্ছে বারবার। যেটা হচ্ছে যে আপনি এটাকে নেম লেন্ডিং বলছেন মনে হয়, মানে নেম লেন্ডিং আমি বলেছিলাম না, আগ্রাসী ব্যাংকের কথা বলছেন তো আপনি? হ্যাঁ, এগ্রেসিভ ব্যাংকিং, এটা নেম লেন্ডিংই। হ্যাঁ, কথা হচ্ছে যে ব্যাপারটা কিরকম জানেন, এখানে আমাদের দেশে যখন একটা বড় শিল্প প্রতিষ্ঠান, আমরা বলে শর্ট আফটার ক্লায়েন্ট, মোস্ট শর্ট আফটার ব্যাংকের ভাষায়, তার পিছনে সব ব্যাংকগুলা ঘুরতে থাকে। হ্যাঁ, সুতরাং দেখা যায় যে তাদের প্রয়োজন থাকুক বা না থাকুক, ব্যাংক তাদের কর্পোরেট টিম তাদেরকে রিকোয়েস্ট করে আমাদের থেকে একটা ক্রেডিট ফেসিলিটি নেন। তো প্রয়োজন না থাকলে তাকে ক্রেডিট ফেসিলিটি দেওয়া হয়। তখন দেওয়া হলে খুব কম ব্যবসায়ী আছেন যারা ওইটা ব্যবহার করার লোভ সামলাতে পারবেন। যে প্রয়োজন না থাকলে তখন তারা এদিক সেদিক এটাকে সরানোর সুযোগ পান। ইন্ডিয়াতে একসময় একটা আইন ছিল, আমি যখন মুম্বাইতে কাজ করেছি, এটাকে বলতো এমপিবি, ম্যাক্সিমাম পানিশমেন্ট ব্যাংক ফাইন্যান্স, এমপিবিএফ, যে একটা বড় শিল্প প্রতিষ্ঠানের যে টোটালিটি সবগুলো ব্যাংকে তার কি দায় কি লোন আছে, তার সাথে তার প্রয়োজনীয়তা, এটা মিলিয়ে সবগুলো ব্যাংকের একসাথে হিসাব করতে এটা এমপিবিএফ বলা হতো।
একটা প্রতিষ্ঠানকে সবগুলো ব্যাংক মিলে ম্যাক্সিমাম কত দিতে পারবে, এটা আমাদের দেশে কখনো ছিল না। সুতরাং যে কারণে হয় সবগুলো দিয়ে রাখে, এটা হচ্ছে এক। দুই হচ্ছে যখন কিছু কিছু ভালো ভালো ব্যাংক কোনো বড় প্রতিষ্ঠানকে এটা সুবিধাটা দেয়, তখন বাকি ব্যাংকগুলো যাদের হয়তো আপনার ক্রেডিট অ্যাসেসমেন্ট টিম অত স্ট্রং না, তখন তারা করে কি একতেদায় তো বেহাজাল ইমাম, তারা ওদের পিছনে ফলো করে। বড় বড় ব্যাংকগুলো দিয়েছে, তাহলে আমরা তো যেতেই পারি, তার মানে এটা ডিউ ডিলিজেন্স তারা করে ফেলেছে। সুতরাং এটা আরেকটা প্রবণতা। এগুলো কিন্তু এক ধরনের, আপনি যেটা বলছেন আমি অবশ্যই আগ্রাসী বলবো, কারণ কথা হচ্ছে যে প্রয়োজনে আমি ছুটছি তার পিছনে। হ্যাঁ ফারুক ভাই, এবং ব্যাংকগুলো মিলে কিন্তু এই প্রবণতার কারণে মানে এই বড় বড় অঙ্কের টাকা আটকে ফেলার পেছনে এই ব্যাংকেরও কিন্তু এভাবে দায়। না, আমি তো প্রথমেই কথাটা বললাম। এই প্রবণতাটা কি কমলো একটু খানিকটা এই সময় এসে? এই প্রবণতা রিসেন্টলি দুই একটা ঘটনা ঘটার পরে এটা করেছে। এক, দুই হচ্ছে এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ওভার ব্যাংকড ইকোনমি। 63টা ব্যাংক মিলে যখন আপনারা সবাই একটা একই পিস অফ বিজনেস নিয়ে কাড়াকাড়ি করবেন, তখন তো এটাই হবে। তো সুতরাং এইগুলো তো আমরা তৈরি করে দিয়েছি। আপনি ব্যাংকারদের কথা বলতে হবে না, ব্যাংকারদের সার্ভাইভ করতে হবে। ব্যাংকে যারা কর্পোরেটে কাজ করে তাদের তো টার্গেট থাকে। সুতরাং আপনি গোড়াতে গলত করে দিয়েছেন, আপনি 62-63টার ব্যাংক কী দরকার ছিল আমাদের? সুতরাং এগুলো কিন্তু আবারও বলছি যে সেই যে রাজনৈতিক সদিচ্ছার কথা বলে, এগুলো সব কিছু গোড়ায় কিন্তু এখানেই। আমি কিন্তু সবসময় এটাই দেখি, আপনার যদি সব থাকে এগুলো কিন্তু কিচ্ছু করতো না। আজকে আলাপ শেষ করতে হচ্ছে, সামনের দিনগুলোতে নিশ্চয়ই আরও খোরাক আসবে আলোচনা, তখন আবার আলাপ করবো এসব বিষয় নিয়ে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।